শুধুই ভাড়ার দিকেই নজর বাস মালিকদের। গণপরিবহনে উধাও স্বাস্থ্যবিধি, অসহায় ক্ষুব্ধ সাধারণ যাত্রী, উদ্বেগ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি, প্রশান্ত কুমার হালদার সহ ৮৩ ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ। ১৫ আগস্ট থেকে গণস্বাস্থ্যের প্লাজমা ব্যাংক চালু। দেশে আজও প্রাণহানি ৪৪ জনের, মৃত্যুতে যুক্তরাজ্যকে ছাড়ালো ভারত, রুশ ভ্যাকসিনে আগ্রহী ব্রাজিল। করোনার মধ্যেই জীবন বাঁচানোর লড়াই, একের পর এক উদ্যোগ, নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি অর্থবছরে এডিপির বাস্তবায়ন ৮০%। রিজেন্টের অনিয়ম তদন্তে স্বাস্থ্যের সাবেক ডিজিকে আজও দুদকের জিজ্ঞাসাবাদ। প্রতারণা মামলায় জেকেজির সাবরিনা ও আরিফের জামিন নামঞ্জুর। নদীর পাড় জুড়ে নতুন শঙ্কা, তিস্তা, যমুনা আর ধরলায় ফের পানির স্রোত, তীব্র ও দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কায় বানভাসীরা। এবং করোনায় ফুটবল মাঠের কার্যক্রম বন্ধ হলেও আলোচনা এখন বাফুফের নির্বাচনী রাজনীতি। লঙ্কা সিরিজ নিশ্চিত হওয়ায় স্বস্তিতে সৌম্য সরকার। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সন্ধ্যার সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। শুধুই ভাড়ার তালিকায় টাকার দিকেই চোখ বাস মালিকদের, কিন্তু এর বিনিময়ে স্বাস্থ্যবিধি মানার যে নিয়ম তার দিকে নজর নেই কারো। এমনই বাস্তবতা রাজধানীর গণপরিবহনের। জীবাণুনাশক কিংবা মাস্ক ব্যবহারে উদাসীন যাত্রী চালক সবাই। কিন্তু এসবের বিরুদ্ধে নেই কোনো ব্যবস্থা। এমন অবস্থায় করোনা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অবশ্য যথারীতি বাস মালিক সমিতি বলছে শিগগিরই নেওয়া হবে প্রয়োজনীয় উদ্যোগ। প্লাবন রহমানের রিপোর্ট। মাছ পরিচিত, ও এই তো ক্যামেরা দেখে বললেন। হ্যাঁ, এভাবেই চলছেন রাজধানীর গণপরিবহনের চালকরা। স্বাস্থ্যবিধি না মেনে ছুটছেন ইচ্ছে মতো। গাড়ি ধরছি তো রাত্রে, এটা কইতে পারি না আছে না না আছে। আজ পড়েন না কে? মাছ ভুলে গেছে স্যার। হ্যান্ড স্যানিটাইজার কই? হাতের সে বোতল কই? সবই আছে। হাতে জীবাণুনাশক ছিটিয়ে যাত্রী তোলার নিয়ম থাকলেও তার বালাই নেই ঢাকার গণপরিবহনে। কোনো বাসেই খুঁজে পাওয়া গেল না জীবাণুনাশক। জীবাণুনাশকের বোতল আগে দিতেন? আছে আছে আছে। কই বোতল কই? আছে। এটা তো পানির বোতল। আরে বেটা ওই যে ওদিকে দেখ। আমি স্বীকার করি আমার গাড়ি মালিক দিচ্ছে না এখন আর? মালিককে দিচ্ছে। জীবাণুনাশক দেয় না, কোনো বাসেই দেয় না। শুধু বাসের চালক হেলপারই নয়, সচেতনতা কমেছে যাত্রীদের মধ্যেও। অনেকেই পরেননি মাস্ক। খুব বেশি যাত্রী চাপ না থাকলেও বসেছেন পাশাপাশি। আমি আগে বসছি। দুজন এক সিটে বসার নিয়ম না তো? জানি তো স্যার, গরম লাগে তো বেশি, জন্য এরা করে। এখন আর কিছু মানে না, এখন তো কিছুই দেয় না। কিভাবে যে চলতেছে সেটা উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু রাস্তায় এসব দেখভালের কাউকে পাওয়া গেল না, অথচ পুলিশের চোখের সামনেই করোনাকালে নিয়মের তোয়াক্কা না করে চলছে গণপরিবহন। না আগের মতো মানতেছে না, সবাই তো আর বলা যায় না। আমরা তো মনে করেন রুটে থাকি, সবকিছু সব সাইড খেয়াল রাখতে হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জীবনযাত্রা চালিয়ে যেতে সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। এই নিয়মগুলো যদি না মানি তাহলে কিন্তু এই গণপরিবহনটাই কিন্তু সংক্রমণের একটা অন্যতম উৎস হিসেবে কাজ করবে। কিন্তু সংক্রমণটা যদি হঠাৎ করে একেবারে বিপজ্জনক পর্যায়ে চলে যায় তাহলে আবার তো সবকিছু বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। সিটি সার্ভিসের কিছু বাস এবং আন্তর্জেলা কিছু লোকাল বাস এই ধরনের কাজ করছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমাদের চেষ্টা ত্রুটি নেই, আমাদের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি পরিস্থিতি উন্নতি হবে। দেশের করোনা পরিস্থিতিতে এখনই সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই, তাই জীবনযাত্রা যতটা স্বাভাবিক তা অব্যাহত রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালানোর শর্তে বাড়ানো হয়েছিল 60% ভাড়া। সময়ের সাথে সাথে স্বাস্থ্যবিধি হাওয়া হলেও বাড়তি ভাড়া জেঁকে বসেছে যাত্রীদের ঘাড়ে। পরিবহন মালিকরা বলছেন সরকারের সিদ্ধান্ত মেনেই তারা ভাড়া নিচ্ছেন, তবে নানা কারণে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না। ক্ষুব্ধ যাত্রীরা বলছেন শর্ত ভাঙলে ভাড়া পুনরায় নির্ধারণ করা উচিত। প্রতিনিধি ও ব্যুরো প্রধানদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
একজন যাত্রীকে বাসের দুটি আসনের একটিতে বসিয়ে অপরটি ফাঁকা রাখতে হবে। সেই শর্তে 60% বাড়তি ভাড়া দেবেন যাত্রীরা। করোনাকালে গণপরিবহন চালুর শর্ত ছিল এমন। 50 টাকা ছিল, এখন 80 টাকা ভাড়া নিচ্ছে এবং দাঁড়ানো লোকজন নিতেছে। যাত্রী তো ইচ্ছা করে উঠেছে, আমরা তো সাইডে উঠাইনি। করোনা সংক্রমণ রোধে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর 31 মে থেকে সীমিত পরিসরে চালু হয় গণপরিবহন। শুরুর দিকে স্বাস্থ্যবিধি মানা হলেও সময়ের সাথে সাথে তা উধাও হয়ে যাচ্ছে। তবে 60% বাড়তি ভাড়া জেঁকে বসেছে যাত্রীদের ঘাড়ে। তবে ভাড়া বেশি নিচ্ছে, আসার সময় ভাড়া বেশি নিচ্ছে, এখন যাচ্ছে এখনো তো বেশি নেবে। এখন সিট নাই তো এই জন্য বসছি, একটু যাওয়ার দরকার। 65 টাকা করে রাখছে, এক সিটে বসে দিই। সবকিছুর দাম স্বাভাবিক আছে, কিন্তু যাত্রী বা প্যাসেঞ্জারের ভাড়াটা দ্বিগুণ করা হয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিক মানুষদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ভর্তুকিটা যদি সরকার দিত আমাদের জন্য উপকার হতো, কারণ সাধারণত আমরা তো এখন করোনার জন্য সবাই বিপদগ্রস্ত। শারীরিক দূরত্ব না মানা কিংবা স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার বিষয়টি স্বীকার করলেও বাড়তি ভাড়াকে তাদের নিয়মিত ভাড়া হিসেবেই দাবি করছেন পরিবহন মালিকরা। অতিরিক্ত যাত্রীর কারণে দেখা যায় যে কিছু কিছু পরিবহনে সংশ্লিষ্ট যারা এই মেনটেন্যান্সের ভিতরে ছিল তারাও কিছু অনিয়ম করে ফেলে। ঢাকা কোচ সহ আমাদের লোকাল কাউন্টারে যারা টিকিট বিক্রি করে তারা 2 সিটে একজনই বিক্রি করে। তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় যাত্রী চাপের কারণে হয়তো রাস্তাতে বা বিভিন্ন স্ট্যান্ডে একজন একটা বা দুটো সিট আছে, সেখানে দেখা গেল যে 5 জন লোক অবস্থান করছে, তারা এক পর্যায়ে জোর করে উঠে যায়। জীবন ও জীবিকার তাগিদে সড়কে চাপ বাড়ায় সব নির্দেশনা মেনে গণপরিবহন চালানো প্রায় অসম্ভব বলে মনে করলেও 60% বাড়তি ভাড়া নিতে মোটেও উদাসীন নয় পরিবহন সংশ্লিষ্টরা। তাই সাধারণ মানুষের কথা বিবেচনা করে ভাড়া পুনর্মূল্যায়নের দাবি যাত্রীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুদকের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার বিচার শুরু হয়েছে। একই সঙ্গে বিচারপতি এস.কে. সিনহা সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ফার্মার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে 4 কোটি টাকা আত্মসাতের মামলায় 11 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করছে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম। জানাচ্ছেন মৌ খন্দকার। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার বিরুদ্ধে গত বছরের জুলাই মাসে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। তখনকার ফার্মার্স ব্যাংক বা বর্তমানের পদ্মা ব্যাংক থেকে অন্যের নামে 4 কোটি টাকার ঋণ নিয়ে তা এস.কে. সিনহার ব্যাংক হিসেবে স্থানান্তর করার অভিযোগ আনা হয় মামলায়। অভিযোগে বলা হয় সেই ব্যাংক হিসাব থেকে পরবর্তী সময়ে টাকা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে পাচার করা হয়েছে। বৃহস্পতিবার এই মামলার চার্জ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হলো। এতে সাবেক প্রধান বিচারপতি ছাড়াও আসামি রয়েছেন আরও 10 জন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ শুনানির আদেশ দেন। সাক্ষ্য নেওয়া হবে 18 আগস্ট। এ সময় আদালতে উপস্থিত না হওয়ায় এস.কে. সিনহা সহ 8 জনকে পলাতক ঘোষণা করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। অভিযুক্তদের একজন এরই মধ্যে মারা গেছেন, তার নাম এই মামলার চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন যুক্ত হয়েছে আরও একটি নাম। দুদকের আইনজীবী বলছেন তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত 2টি মামলা করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম কোনো প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা স্টার্ট হয়েছে এবং বিচার চলতেছে। মানি লন্ডারিং মামলা, তার সাথে 409 ক্ষমতার অপব্যবহার করে টাকা আত্মসাতের মামলা। এর আগে 20 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজকে এম ইমরুল কায়েস মামলাটি ঢাকার বিশেষ জজ 4-এ বদলির আদেশ দেন। গেল বছরের 10 ডিসেম্বর আদালতে এই চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজির আহমেদ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগী সহ 83 ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের অনুরোধের প্রেক্ষিতে বৃহস্পতিবার BFIU থেকে এই ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হল ইন্টারন্যাশনালের 3 পরিচালক ও এমডি সহ 9 জনকে তলব করেছে দুদক। তাদের আগামী 18 আগস্ট হাজির হওয়ার জন্য বলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রায় 3600 কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছেন। 275 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে PK হালদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 15 আগস্ট থেকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে কোভিডে আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা ব্যাংক চালু হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই দিন প্লাজমা ব্যাংকের কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিষ্ঠানটির ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আগামী সপ্তাহের মধ্যে RT-PCR টেস্টও চালু করা হবে বলে জানান তিনি। আমরা সেন্টার বেসড, আমাদের সেন্টারে যে আসবে তার থেকে রক্ত নেব, সেটাকে ব্যাংকে রেখে দেব, সেটাকে দিয়ে দেব। আমরাই একমাত্র মোট সায়েন্টিফিক্যালি, যেমন আজকে ডাক্তার রক্ত নেওয়া যায়, এটাকে অ্যান্টিবডি টেস্ট করতে হবে। বাংলাদেশে তো অ্যান্টিবডি টেস্টের যে পথ আছে একমাত্র আমাদের এই কিট আছে, আর কারো কিট নেই। যেটা চাইনিজ বা অন্য আছে এটা প্রুভেন না। দেশ জুড়ে গত 24 ঘন্টায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে 2617, মৃত্যু হয়েছে আরও 44 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 3557। দেশে সর্বমোট করোনা সংক্রমিত রোগী সংখ্যা 2,69,115 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1782 জন। মোট সুস্থ হয়েছেন 1,54,871 জন। গত 24 ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে 13,162টি। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিশ্বজুড়ে গেল একদিনে করোনায় আরও 2,85,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণহানি হয়েছে প্রায় 7,000। এ পর্যন্ত মোট সংক্রমিত 2,08,51,000-এর বেশি মানুষ, আর মোট মৃত্যু ছাড়িয়েছে 7,48,000। নিউজিল্যান্ডে 3 মাস পর আবারও করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। গেল 24 ঘন্টায় দেশটিতে করোনায় প্রাণ গেছে প্রায় 1400 মানুষের। মৃত্যুতে এর পরই রয়েছে ব্রাজিল। তবে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে ভারতে। গেল 24 ঘন্টায় দেশটিতে মোট আক্রান্ত হয়েছে 67,000-এর বেশি, প্রাণ হারিয়েছে 950 মানুষ। এর মাধ্যমে করোনায় মৃত্যুতে যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের দেশগুলোর মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছে। এদিকে রাশিয়ার ভ্যাকসিন নিয়ে বিশ্বের উদ্বেগকে ভিত্তিহীন বলেছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী। বুধবার এই বিষয়ে সবাইকে আশ্বস্ত করে বলেন খুব শিগগিরই ভ্যাকসিনটি সবার কাছে পৌঁছে যাবে। এছাড়া রাশিয়ার কৃতিত্বকে ম্লান করতে মার্কিন প্রশাসন এমন উদ্বেগজনক তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন। তবে ভ্যাকসিন নিয়ে মস্কোর সঙ্গে প্রতিযোগিতার অভিযোগ নাকচ করেছে ওয়াশিংটন। রাশিয়ার ভ্যাকসিন নিয়ে বিতর্ক থাকলেও রুশ টিকা স্পুটনিক 5 এর উৎপাদনে যাচ্ছে ব্রাজিল। পরীক্ষায় গুরুত্বপূর্ণ ও নিরাপদ প্রমাণিত হলে রুশ ভ্যাকসিন কিনতে আগ্রহী ইসরায়েলও। তবে অক্সফোর্ডের সঙ্গে কাজ করা ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ভ্যাকসিন উৎপাদনে যাচ্ছে আর্জেন্টিনা সহ লাতিন আমেরিকার অনেক দেশ। এরই মধ্যে কোম্পানিটির সঙ্গে 150 কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের চুক্তি করেছে দেশগুলো। এদিকে রুশ ভ্যাকসিন নিয়ে এখনও সন্দেহ ও উদ্বেগ কাটেনি যুক্তরাষ্ট্রের। সেই সঙ্গে ভ্যাকসিন নিয়ে মস্কোর সঙ্গে প্রতিযোগিতা করার অভিযোগও নাকচ করেছে ওয়াশিংটন। অন্যদিকে রাশিয়ার চূড়ান্ত অনুমোদিত ভ্যাকসিন নিয়ে বাড়তে থাকা আন্তর্জাতিক উদ্বেগ নাকচ করেছে পুতিন প্রশাসন। রাশিয়ার কৃতিত্ব ম্লান করতেই এমনটা করা হচ্ছে বলে অভিযোগ মস্কোর। করোনার মধ্যেও সচল হচ্ছে জীবিকা, ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি, আর সবচেয়ে গুরুত্ব পাচ্ছে মানুষের জীবন বাঁচানো। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার মধ্যেও নিত্যপণ্যের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে পেরেছে সরকার। আর গত অর্থবছরে মাথাপিছু গড় আয়ে বেড়েছে $155। শাহ আলী জয়ের রিপোর্ট। করোনার হানায় বিশ্ব অর্থনীতির গ্রাফ যখন ভয়াবহভাবে নিম্নমুখী, তখন এর প্রভাব পড়েছে উন্নয়নশীল অর্থনীতির এই ভূখণ্ডেও। অদৃশ্য এই শক্তির পাশাপাশি বাংলাদেশকে লড়তে হয়েছে ঘূর্ণিঝড় আমফানের বিরুদ্ধে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় চলছে বন্যা পরিস্থিতি। কঠিন এই বাস্তবতায় সরকার প্রধানের দৃঢ় নেতৃত্ব আর বহুমুখী উদ্যোগে সচল আছে বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকা। দুস্থ মানুষ পেয়েছে খাদ্য ও নগদ সহায়তা, শিল্পখাত পেয়েছে আর্থিক প্রণোদনা, থেমে থাকেনি মেগা প্রকল্পগুলোর কাজ। সহায়ক যারা প্রশাসন, যারা নিরাপত্তামূলক প্রশাসন অথবা সাধারণ প্রশাসন, স্থানীয় সরকার,
প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে পয়েন্টে পয়েন্টে তারা হাত বাড়িয়ে দিয়েছে। একটা খুবই দৃঢ় দূরদর্শী নেতৃত্ব। না হলে 13 এপ্রিলে যে যে খাতে প্রয়োজন সবগুলো খাতে, কেউ হয়তো বলতে পারে যে এখানে একটু বেশি না হয়ে আর একটু কম হতে পারতো, ওখানে বেশি হতে পারতো ইত্যাদি, কিন্তু প্রত্যেকটা খাতে যেখানে যেখানে দেওয়া দরকার সেই সহায়তা এবং প্রণোদনা ঘোষণা করেছেন। করোনার এই দুঃসময়ের মধ্যেও বেড়েছে রেমিটেন্স, মাথাপিছুর আয় ছাড়িয়েছে $2000। যে 8.2 আমাদের লক্ষ্য ছিল, সেটাতে আমরা যেতে পারিনি, 3% সংখ্যা কম হয়ে গেছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এই অর্জনটা সারা বিশ্বে যেরকম ঘটছে 5.24% অনেক ভালো অর্জন আমি মনে করি। সরবরাহ ব্যবস্থাটা ভেঙে পড়ে নাই, মানুষের কষ্ট হয় নাই। করোনার মধ্যে কর্মঘণ্টা ভুলে দেশের মানুষের জীবন এবং জীবিকা বাঁচানোর যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সরকার প্রধান। মহামারীর এই সময়ে গণভবন থেকে 6 দফায় তৃণমূলের মাঠ প্রশাসন জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন শেখ হাসিনা, দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। তার বাস্তবায়ন কতটুকু হচ্ছে মনিটর করছেন নিজেই। সুরক্ষা সামগ্রীরও শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে টানা দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রিজেন্ট হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন প্রয়োজনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে আবুল কালাম আজাদ দাবি করেছেন তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আরও জানাচ্ছেন আলী তালুকদার। এবছরের জুলাই মাসে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতি করে রোগীদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। হাসপাতালটির চেয়ারম্যান শাহেদ এখন রিমান্ডে আছেন। একই সঙ্গে তার নানা অনিয়ম অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। হাসপাতালটির অনিয়ম আর প্রতারণার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা নিয়ে ওঠে নানা প্রশ্ন। স্বাস্থ্য অধিদপ্তরের তখনকার মহাপরিচালক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বৃহস্পতিবার সকালে দুদক কার্যালয়ে আসে সাবেক এই কর্মকর্তা। টানা 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ করেন তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। আমি যখন আমার সুনাম নষ্ট করার অপপ্রয়াস লক্ষ্য করেছি, তখন আত্মসম্মানকেই বড় করে দেখেছি। বিষয়টি তদন্তাধীন, তাই এ বিষয়ে বেশি কিছু বলা সমীচীন নয়। করোনায় নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ আর রিজেন্ট ইস্যুতে দুদকের জিজ্ঞাসাবাদ নিয়ে কথা বলেন দুদক সচিব। বক্তব্য পাওয়ার পর সেটি তারা আবার যাচাই বাছাই করবেন, করার পরে পরবর্তীতে যদি আরো কোনো তথ্য নেওয়ার থাকে তাহলে সেটি নেবেন। অনুসন্ধানকারী কর্মকর্তারা মনে করেন তাহলে প্রয়োজনে আবার জিজ্ঞাসাবাদ করতে পারে। অনুসন্ধানাধীন বিষয় তদন্তে দরকার হলে যে কাউকেই তলব করা হবে বলে জানান দুদক সচিব। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। প্রতারণার মামলায় জেকেজির চেয়ারম্যান সাবরিনা ও এমডি আরিফ চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 20 আগস্ট করা নির্ধারণ করেছে আদালত। দুপুরে এই মামলার শুনানিতে জেকেজির চেয়ারম্যান সাবরিনা ও এমডি আরিফ চৌধুরী সহ 8 আসামিকে আদালতে হাজির করা হয়। করোনা টেস্টের নামে প্রতারণার অপরাধে তেজগাঁও থানার দায়ের করা মামলায় ডাক্তার সাবরিনা ও ডাক্তার আরিফ চৌধুরী সহ তার সহযোগীদের আটক করে পুলিশ। জেকেজির চেয়ারম্যান সাবরিনা চৌধুরী এবং তার হাজব্যান্ড আরিফ চৌধুরী সহ মোট 8 জনের আজকে মাননীয় আদালতে তাদের 4 শুনানির জন্য দিন ধার্য ছিল। 4 শুনানিতে তারা সময় চেয়েছে যে তারা কাগজপত্র সার্টিফিকেট কপি তারা পায়নি। আদালত শুনে সেটা সন্তুষ্ট তাদের সময় মঞ্জুর করেছে। আগামী 20-8 তারিখে 4 শুনানির জন্য দিন ধার্য করা আছে। আর এখানে 8 জন আসামির জন্য তারা প্রত্যেকেই তারা জামিন চেয়েছিল এবং সে জামিন নামঞ্জুর হয়েছে। মেজর অবসরপ্রাপ্ত সিনহা সহ বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিচার চায় বিএনপি। অনলাইনে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেজর সিনহার হত্যার সুষ্ঠু বিচার চাই এবং সকল বিনা বিচারে হত্যাকাণ্ডের বিচার অবশ্যই চাই এবং এদেশের মাটিতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সেই বিচার হবে বলে আমরা আস্থা রাখি, বিশ্বাস রাখি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির জন্য যেন জাতীয় শোক দিবসের পরিবেশ বিনষ্ট না হয়
এবং চিরায়ত ঐতিহ্য আওয়ামী লীগের মূল্যবোধ যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য যেন শোক দিবসের পরিবেশ নষ্ট না হয় এবং শোক দিবস পালনের চিরায়ত ঐতিহ্য আওয়ামী লীগের মূল্যবোধ ক্ষুণ্ণ না হয় সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। অগ্রসরমান উন্নয়ন সমৃদ্ধির পথরেখা কালিমা লেপনের সকল দুয়ার বন্ধ করতে হবে। এবারকার 15ই আগস্টে এটাই হবে আমাদের শপথ। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। অবস্থা এখনও সংকটাপন্ন। তাই 10 আগস্ট অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেটর সাপোর্টেই আছেন তিনি। বুধবার দিল্লির আর্মি হাসপাতালের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। রোববার রাতে বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। এতে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় সোমবার অস্ত্রোপচার করা হয় প্রণবের। চিকিৎসকরা জানান অস্ত্রোপচারের মাধ্যমে জমাট বাঁধা রক্ত বের করা সম্ভব হয়েছে, কিন্তু অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন প্রণব মুখার্জি। নিউজ 24-কে তাকে নিয়ে জানিয়েছেন দিল্লির সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। সকাল থেকে স্বাস্থ্য বুলেটিনেতে প্রণব মুখার্জির সর্বশেষ শারীরিক অবস্থার একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, কিন্তু এর সঙ্গে এটাও বলা হয়েছে যে তিনি গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন। তবে তার অন্যান্য শারীরিক যে লক্ষণগুলো, যেটি যে কোনো জীবন্ত মানুষের শরীরে যে লক্ষণগুলো থাকে, তার হৃদস্পন্দন, কিডনির কাজ, সেগুলো সবই স্বাভাবিক রয়েছে। তিনি শ্বাস প্রশ্বাসও নিতে পারছেন, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভেন্টিলেটরে তাকে রাখা হয়েছে। এবং তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় পরে একটি টুইট বার্তায় জানিয়েছেন, আপনারা সকলেই প্রার্থনা করুন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন। এবং অভিজিৎ এটা লিখেছেন, যেটা সব থেকে আশাব্যঞ্জক বিষয়, যে চিকিৎসকরা যে সমস্ত ব্যবস্থা নিচ্ছেন তাতে সাবেক রাষ্ট্রপতি প্রণববাবু তাতে সাড়া দিচ্ছেন। আগামী বাংলাদেশিদের জন্য সাধারণ ভিসা চালু করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। করোনা পরিস্থিতি বিবেচনায় এর চেষ্টা চলছে। তবে জরুরি চিকিৎসা ও বিজনেস ভিসা চালু রয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। বৃহস্পতিবার সকালে সচিবালয় নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। মেডিকেল ভিসা, বিজনেস ভিসা তো আমরা দিচ্ছি বাই এয়ার। আমরা চেষ্টা করছি যে এটা যত তাড়াতাড়ি নর্মাল হয়। বাট এখনো যারা খুবই এমার্জেন্সি পেশেন্টস তাদের ভিসা দেওয়া হয়, কারণ ফ্লাইটটা ঠিক নর্মালি না চললে আর এখনো তো কোভিড উঁচু নিচু হতে থাকে, মানে ফিগার্সগুলো তো। বাট উই আর ওয়ার্কিং অন ইট। এটা নৌ মন্ত্রণালয়ের সঙ্গে ভারতের কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং এগুলো অনেকগুলো চূড়ান্ত পর্যায়ে, সমাপ্ত পর্যায়ে আছে। তা আমরা চাই যে আমাদের যে কানেক্টিভিটিটা এটা বাড়াতে, সেটা নৌপথ অন্যতম একটা মাধ্যম হতে পারে। সে ব্যাপারে আমরা কথা বলেছি এবং ভারতের সঙ্গে এই কাজগুলো আমরা আরো এগিয়ে নিতে চাই। উন্নয়ন প্রকল্পে বারবার ব্যয় বাড়াতে দেওয়া হবে না। একজন প্রকল্প পরিচালকের অধীনেও থাকবে না একাধিক প্রকল্প। এনএসি সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিষয়ে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বলেন, কোনো প্রকল্পে অপচয় কিংবা সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না। এ সময় তিনি জানান, সদ্য সমাপ্ত অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে 80%। সুলতান আহমেদের রিপোর্ট। গেল 4 মাসের করোনার নেতিবাচক প্রভাব পড়েছে উন্নয়ন প্রকল্পেও। মেগা থেকে ছোট কোনো প্রকল্পই বাস্তবায়ন হয়নি বেঁধে দেওয়া সময়ের মধ্যে। তার প্রভাব দেখা গেল বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতেও। 2019-20 অর্থ বছরে এডিপির লক্ষ্যমাত্রা 2,15,000 কোটি টাকা হলেও সংশোধন করে তা করা হয় 2,01,000 কোটি টাকা। শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে 1,61,000 কোটি টাকা। সংশোধিত এডিপি হিসেবে যা শতকরা 80 ভাগ।
আমরা আরো ভালো করতে পারতাম যদি এই পরিস্থিতি না হতো। রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে এডিপির গুণগত বাস্তবায়ন বিষয়ক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন হয় জনগণের টাকায়, তাই কোনোভাবেই তা অপচয় করতে দেয়া হবে না। কোভিড হোক বা না হোক, কোনো সময়ই আমরা জনগণের অর্থকে নিয়ে আমরা নয়ছয় করা ইচ্ছাকৃতভাবে বা অবজ্ঞাজনিত কারণে আমরা করতে পারবো না। এটা নিয়ে আমরা সারা সকাল আলাপ করেছি। আমরা সবাই স্বীকার করি যে কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি আছে। এ সময় বিভিন্ন প্রকল্পে গাড়ি কেনা বাবদ বাড়তি খরচের প্রশ্নে মন্ত্রী বলেন, এসব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব সাহেব এখানে নিজে আশ্বস্ত করেছেন, আমাদেরকে ইন্স্যুরেন্স দিয়েছেন যে তারা কাজ শুরু করেছেন, তারা টাস্ক ফোর্স গঠন করেছেন এবং তারা বাছাই করে প্রকল্পগুলো যেসব জায়গায় এগুলা নজরে এসছে তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবেন। এটা নিয়ে ক্যাবিনেট সেক্রেটারি সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আবারও বাড়তে শুরু করেছে তিস্তা, যমুনা, ধরলা সহ উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি। ফলে দীর্ঘস্থায়ী বন্যা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। নতুন করে পানি বাড়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বানভাসীদের মাঝে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দীর্ঘস্থায়ী বন্যার মধ্যে আবারও এলো দুঃসংবাদ। দুর্গত এলাকা থেকে পানি নামার আগেই আবারও বাড়তে শুরু করেছে উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি। প্রায় 2 মাস ধরে সিরাজগঞ্জ জেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। যমুনার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে বন্যার্তদের মাঝে। বারবার যদি পানি ভাবে সে তখন তো মজা বুদ্ধি নাই। আবার পানি পথ দিয়ে পানি হয়ে গেছে, যে ছোট বাচ্চা নিয়ে যাওয়া আসা খুবই কষ্ট। এখন আবার বাদে যাওয়া লাগবে। দীর্ঘস্থায়ী বন্যায় ডুবে আছে টাঙ্গাইলের নিম্নাঞ্চল। এখন পর্যন্ত 11টি উপজেলার 95টি ইউনিয়নের অন্তত 849টি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গতরা বলছেন 1988 সালের বন্যার পরে এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তারা হননি। পানিবন্দী প্রায় 20-25 দিন। খাবার সমস্যা, থাকার সমস্যা, কষ্ট সাংঘাতিক। পুকুরে মাছ, বাড়িঘর, আবাদি জমি সব নষ্ট হয়ে গেছে। এদিকে কুড়িগ্রামেও বাড়ছে ধরলার পানি। মাত্রা খুব সামান্য হলেও বাড়তে শুরু করেছে তিস্তার পানিও। তাই উত্তরের বেশিরভাগ বন্যা কবলিত এলাকার অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৈশ্বিক কর্মযজ্ঞে যুবকদের সংযুক্তি শীর্ষক ডিজিটাল গোলটেবিলের আয়োজন করে কালের কণ্ঠ ও পিএসটিসি। বৃহস্পতিবার বিকেল 4টায় ভার্চুয়াল এই গোলটেবিলে বৈশ্বিক কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করা হয়। এতে বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান খান কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন ডক্টর নূর মোহাম্মদ ও মাশফিকা জামান। এই আয়োজন সম্পর্কে দৈনিক কালের কণ্ঠে বিশেষ ক্রোড়পত্র হিসেবে প্রকাশিত হবে। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। ধীরে ধীরে দেশের বাজারে ডলারের দাম কমতে শুরু করেছে। কমেছে স্বর্ণের দামও। ডলার ও স্বর্ণের দাম কমলেও ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। বিশ্লেষকরা বলছেন দেশের ডলারের সরবরাহ বাড়ায় দাম কমছে। আর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। তারা বলছেন পুঁজিবাজারকে চাঙা করতে সরকারের নেয়া নানামুখী উদ্যোগে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে, যার প্রভাব সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা। নাজিয়া কোনো প্রতিবেদন। দেশে করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই রপ্তানি বাণিজ্যে ধাক্কা লাগে। ফলে আমদানির জন্য ডলারের দর উঠে রেকর্ড পরিমাণ। বাড়ে ডলার সংকটও। ফলে 84 থেকে 86 টাকার ডলারের দর পৌঁছে যায় 90 টাকার কাছাকাছি। তবে গত কয়েকদিনের ব্যবধানে ডলারের দাম কমে এখন ব্যাংক ভেদে 85 থেকে 86 টাকায় নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন রপ্তানি এবং রেমিটেন্স প্রবাহ বাড়ায় পরিস্থিতি এখন সহনীয় হয়েছে। রপ্তানিটা ঋণাত্মক হওয়াতে ডলারের একটা চাপ পড়েছে, আমাদের ইম্পোর্ট বিল পে করতে হয়, টাকা আরো অবমূল্যায়িত হতো যদি সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক এটাকে একটা ইন্টারভেনশন না করতো। এদিকে চলতি মাসের শুরু থেকে টানা বাড়তে থাকে স্বর্ণের দাম। তবে বিশ্ববাজারে দাম কমায় দেশেও ভরিতে ৩৫০০ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। এখন 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৩,৭১৬ টাকা, যা বুধবারেও কিনতে হতো ৭৭,২১৬ টাকায়।
ডলার ও স্বর্ণের বাজারে পতন হলেও ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। ঈদের পর দেশের 2 স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন প্রতিদিন বাড়ছে। ডিএসসিতে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারেও লেনদেন হয়েছে 1208 কোটি টাকা। সূচক বেড়েছে 70 পয়েন্ট। বিশ্লেষকরা বলছেন, বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে কর্তৃপক্ষের নেয়া নানা উদ্যোগে। নতুন টিম এসে কতগুলো জিনিস স্ট্রিমলাইন করেছে। সেখানে একটা জিনিস হচ্ছে যে তারা অনেকগুলো আইপিও যেটা প্রসেসে ছিল সেটা ক্যান্সেল করে দিয়েছে, বলছে এগুলো নিম্নমানের হওয়াতে এগুলো গ্রহণযোগ্য নয়। আমি মনে করি যে বিনিয়োগকারীদের জন্য সেটা একটা আস্থার বিষয়। কিছুদিন আগেও লকডাউনের প্রভাবে শেয়ার বাজারের লেনদেন নেমে আসে 50 কোটি টাকার নিচে। ঈদের পর থেকেই সে লেনদেন 1000 কোটির উপরে আছে। নাজিয়া কোনা, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সন্ধ্যার সংবাদে। এবারে খেলার খবর। করোনায় বন্ধ জাতীয় দলের ক্যাম্প। এশিয়ান ফুটবল ফেডারেশন ফিফার সাথে আলাপ করে পিছিয়ে দিয়েছে বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচ। কার্যত এখন বন্ধ দেশের ফুটবলের মাঠের কার্যক্রম। মাঠে খেলা না থাকলেও আলোচনায় মাঠের বাইরের ফুটবল রাজনীতি। সংশ্লিষ্টদের চাওয়া, নির্বাচনী কার্যক্রম শেষে আবারও নতুন উদ্যমে চালু হোক দেশের ফুটবল। নিশ্চিত হলো বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। 24 অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে টাইগাররা। এমন খবর দলের জন্য স্বস্তির, জানিয়েছেন সৌম্য সরকার। তবে করোনাকালে স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকার বিকল্প নেই বলছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। অবশ্যই স্বস্তির যে অ্যাটলিস্ট খেলা শুরু হতে যাচ্ছে আমাদেরও। এতদিন তো যখন খেলা দেখতাম ইংল্যান্ডের, তো খারাপ লাগতো অনেক যে না আমরা কবে খেলবো। অবশ্য ভালো লাগতো যে না খেলা শুরু হয়েছে। কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং যেভাবে নিয়মগুলো থাকবে ওগুলো ওইভাবেই নিয়ম মেনে আর কি খেলায় মাঠে নামা আমার কাছে মনে হয় ভালো। আর এই ছিল সন্ধ্যা সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।